অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসন্ন বিওএও ফোরামের সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন। তার কাছ থেকে বিস্তারিত জানব। তাসনিম মহসিন, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেজিং নিতে মরিয়া চীন, কেন? আচ্ছা, এইটা আপনি দেখবেন যে বিগত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মূলত যে হচ্ছে গিয়ে পররাষ্ট্র নীতি ছিল সেটি দিল্লি ভিত্তিক ছিল। দিল্লি ভিত্তিক বলতে হচ্ছে গিয়ে আগে আমরা ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করতাম, তাদের স্বার্থ রক্ষা করে তারপরে গিয়ে আমরা আসলে অন্য দেশগুলোর সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া বা সম্পর্ক ডিপেন্ড করা, গভীর করার বিষয়গুলো মূলত থাকতো। সো ফলে হচ্ছে গিয়ে ওই বাস্তবতা তখন বিশ্ব মেনে নিয়েছিল তখনকার পরিস্থিতিতে। কিন্তু 5 আগস্টের পরে আপনি যদি দেখেন যে বাংলাদেশ এখন একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছে। সো ফলে এখানে একটি ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। আমরা ওই যে শুনতাম না এক সময় যে চর দখলের মতো, সো বাংলাদেশ ইজ এন ওপেন ফিল্ড, এখন একটা খালি মাঠের মতো, যে যতটুকু তার প্রভাব বিস্তার করে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে বা চর দখলের মতো যতটুকু জায়গা আসলে বাংলাদেশের তারা দখল করতে পারে, মেটাফরি করতে। সো ফলে হচ্ছে গিয়ে চীন এই সুযোগটা সবার প্রথম নিতে যাচ্ছে যে প্রথম যে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর যেটি সেটি যাতে আসলে চীনে করা যায়। সো এই কারণে তারা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার বিষয়টিতে মরিয়ার বিষয়টি আসলে কেন আসলে উল্লেখ করেছি, ওদের বিওএও বলে যে এশিয়ার যে কনফারেন্সটি হবে সেই কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি তাদের প্রস্তাব হচ্ছে গিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকের। আচ্ছা, ওই সময় তো আরও যে 25টি দেশ প্লাস অস্ট্রেলিয়া, তাদেরও সরকার প্রধান নিয়ে আসবে। আসলে কতজন এরকম অফার পেয়েছে, আই রিয়েলি ডু হ্যাভ ডাউট, এই বিষয়ে আমার সন্দেহ আছে। সো এখান থেকে বাংলাদেশের আলাদা করে হচ্ছে গিয়ে দাওয়াত পাওয়া এটি একটি আসলে একটি সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে 26 যে মার্চ আমাদের যে স্বাধীনতা দিবস, সেইখানকার ওই সময়ের একটা প্রোগ্রাম আছে, যেহেতু প্রোগ্রামটি হচ্ছে গিয়ে 27 এবং 28 মার্চ। তো 26শে মার্চে প্রোগ্রাম করে স্বাধীনতা দিবসের বেইজিংয়ের যাওয়াটা আসলেই প্রধান উপদেষ্টার জন্য একটা টাইম কনস্ট্রেন্ট বা সময়ের স্বল্পতার একটি বিষয় থাকে। সো এবং হয়তো বা সেই সময় দেখা যাচ্ছে যে মানে এয়ারলাইন্সের টাইম বা ফ্লাইট টাইম আসলে এটা ম্যাচ করতে কষ্ট হয়ে যাবে। তো তার প্রেক্ষিতে চীন কিন্তু এরকমও প্রস্তাব দিয়েছে, তারা চার্টার বিমান করে উপদেষ্টাকে, আমাদের প্রধান উপদেষ্টাকে তারা বেইজিং নিয়ে যাবে। সো মূলত হচ্ছে গিয়ে যে চীন এই যে এখন যে একটি ভ্যাকিউম বা একটি শূন্য স্থান তৈরি হয়েছে, সেইটাতে তার যে স্টেক সেইটাকে তারা হচ্ছে যতটা বেশি হচ্ছে গিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটি করছে। চীনের আগ্রহ অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। যদি এই দ্বিপাক্ষিক বৈঠকটি হয় তো কি কি বিষয় উঠে আসতে পারে বলে মনে করছেন? শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক যখন হবে তখন মূলত এটা চক আউট করার বিষয় আছে। এটা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখা যায়, ভিজিটের আগের দিন পর্যন্ত হচ্ছে গিয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করেন, কোনটা রাখবেন কোনটা ফেলবেন। সো মানে ইট ইজ টু আর্লি টু সে কি আসলে হবে, এখনই বলা সম্ভব না। কিন্তু আগামীকালকের দুই দেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর এই যে বৈঠকটি হবে শীর্ষ কূটনৈতিক পর্যায়ের, সেই জায়গায় হচ্ছে গিয়ে মূলত ভূরাজনীতির পাশাপাশি হচ্ছে গিয়ে অর্থনীতি, আমাদের এখানে চীনের যে চলমান প্রকল্পগুলো আছে, স্বাস্থ্য খাত, পানি সমস্যা নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। তবে যেহেতু এটি প্রথম সফর হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক প্রথম বৈঠক যেটি হতে যাচ্ছে, তো এই জায়গায় আসলে ভূরাজনৈতিক বোঝাপড়ার বিষয়টি মূলত বড় করে আসবে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ওই আবারও একই কথা বলতে হয় যে 5 আগস্টের পরে এই পুরো অঞ্চলের ভূরাজনীতিটি আসলে একটি নতুন পরিস্থিতিতে বলতে পারি বা একটি নতুন জায়গায় গিয়ে মূলত দাঁড়িয়েছে। এখন কোন দেশ এটার সুবিধা নিবে, কোন পক্ষের সুবিধা নিবে, সেই দৌড়ে আসলে সবাই এগিয়ে। আপনি যদি দেখেন ভারতের সাথে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে নেপালের সম্পর্কে সমস্যা আছে, মালদ্বীপের সাথে সম্পর্কে সমস্যা আছে। আমরা দেখেছি কিছুদিন আগে মার্কিন একটি গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিউজে যে
মালদ্বীপের যে প্রেসিডেন্ট মাইজু, যিনি রিসেন্টলি হচ্ছে গিয়ে ইলেক্টেড হলেন, তাকে অপসারণের জন্য ভারত সেখানে হচ্ছে গিয়ে অর্থ খরচ করেছিল, কিন্তু সেটা শেষ মুহূর্তে এটা ফেল করেছে। শ্রীলঙ্কার সাথে তাদের টানাপোড়েন আছে, পাকিস্তানের সাথে তো আছেই, আফগানিস্তানের এখন যে তালেবান সরকার আছে তাদের সাথে তাদের টানাপোড়েন আছে। মূলত দক্ষিণ এশিয়ার সার্কের যতগুলো দেশ আছে একমাত্র ভুটান বাদে এই মুহূর্তে ভারতের সাথে আসলে কারো ওই ভালো সম্পর্কটি নেই। বাংলাদেশের সাথে যেটা 5 আগস্টের আগে ছিল, কিন্তু 5 আগস্টের পরে সম্পর্কের একটি শীতলতা দেখা যাচ্ছে। সো ফলে এই যে এখানকার নতুন যে জিওপলিটিক্যাল যে অ্যাটমসফিয়ারটি আসলে তৈরি হয়েছে, তো সেইটিতে ডেফিনেটলি বাংলাদেশেরও হচ্ছে গিয়ে তার স্বার্থ রক্ষা করে ভারসাম্য প্লাস হচ্ছে গিয়ে বাংলাদেশের আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন এই 3টি দেশ হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই 3 জনের সাথে অবশ্যই প্রথমেই নিজের স্বার্থ রক্ষা করে এই 3টি দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। তো এই ক্ষেত্রে ওই ভারসাম্য, ওই ন্যারেটিভটি তৈরি করা বা ওই নিশ্চয়তাটা, মানে যেই আপনার অনিশ্চয়তাটা আছে মূলত ভূ রাজনীতির, সেই নিশ্চয়তাটাই হয়তোবা এইবারের বৈঠকে নিশ্চিত হবে। এটা আমরা অবশ্য পররাষ্ট্র উপদেশ আসার পর আরো ভালো জানতে পারবো। চীনের এই আমন্ত্রণকে বাংলাদেশ কিভাবে দেখছে, বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? বাংলাদেশ এটা কি মানে আসলে খুব প্রগ্রেসিভ ভাবে দেখছে, ইতিবাচক হিসাবেই দেখছে। অবশ্যই চীন এই মুহূর্তে বিশ্বের একটি অন্যতম শক্তি এবং এই অঞ্চলের জন্য তো বটেই। এবং বর্তমানে হচ্ছে গিয়ে আমরা আসলে চীনের কাছ থেকে মানে আমাদের বাণিজ্যিক অংশীদার হিসাবে যদি দেখেন বা অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার হিসাবেও যদি দেখেন, চীন অন্যতম বড় অংশীদার। পদ্মা সেতুর মতো সেতু তারা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট করেছে আমাদের তৈরি করার জন্য। সো ফলে তাদের কাছ থেকে যখন এরকম একটি মানে আমন্ত্রণ আসে এবং যখন হচ্ছে গিয়ে আপনার অন্যতম বৃহৎ প্রতিবেশী সাথে আপনার একটি সম্পর্কে শীতলতা থাকে, তখন যখন চীনের সাপোর্টটি থাকে, তো এটি তো অবশ্যই ইতিবাচক হিসেবে বাংলাদেশ দেখছে। তিস্তা প্রকল্প নিয়ে কি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? তিস্তা প্রকল্প নিয়ে এটা হচ্ছে গিয়ে চীনের যে রাষ্ট্রদূত, ঢাকার যিনি রাষ্ট্রদূত ইয়াওমেন, ওনার সাথে আমাদের কথা হয়েছিল, প্লাস সমকাল থেকে আমরা নিজেরাও তার সাথে কথা বলেছি সাংবাদিকদের ছাড়াও। তো উনি যেটি বলেছেন যে মানে তিস্তার যে প্রকল্পটা সেটা হচ্ছে কি বাংলাদেশের রিকোয়েস্টে। 2016 সালে তো দুই দেশের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ওই টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে যখন শি জিনপিং ভিজিট করেছিল মূলত, তখন একটি এমওইউ সাইন হয়েছিল। ওই এমওইউর আন্ডারেই তিস্তা প্রকল্পটি হচ্ছে গিয়ে আসলে নেওয়া হয়। এটার ফিজিবিলিটি স্টাডি করা থেকে শুরু করে এটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান, এটার ফর্মুলেশনটা আসলে কী হবে সেটি সম্পূর্ণ কিন্তু চীন আমাদেরকে তৈরি করে দেয়। তো এইটিতে যেটি হয় যে চীনের রাষ্ট্রদূতের দাবি যে এই তিস্তা প্রকল্পটি যদি হচ্ছে গিয়ে বাস্তবায়ন হয়, তো ওই অঞ্চলের প্রায় 2 কোটি মানুষ, নদী পাড়ের যে 2 কোটি বাংলাদেশি আছে তারা আসলে উপকৃত হবে। চীন এটাতে আমাদেরকে সহযোগিতা করার জন্য এখনও রেডি। আমার লাস্ট ওনার সাথে যখন কথা হয়েছে এই ঠিক ভিজিটে যাওয়ার আগে উনি বলেছেন চীন সম্পূর্ণ প্রস্তুত আছে এটাতে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশকে ডিসাইড করতে হবে বাংলাদেশ আসলে এটা চীনের সাথে প্রকল্পটি করতে চায় না। ইভেন বাংলাদেশ যদি এই প্রকল্পটি মানে যেহেতু ওরা এটার ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন প্ল্যান সব কিছু ওরা করেছে, বাংলাদেশ যদি এটা চীনের সাথে না করে অন্য কোনো দেশের সাথে করে, তবুও তারা বাংলাদেশের যে সিদ্ধান্ত সেটিকে তারা সম্মান জানাবে, এরকম কথাও বলেছেন আর কি। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আচ্ছা, রোহিঙ্গা ইস্যুতে আমরা জানি যে মূলত হচ্ছে গিয়ে রাশিয়া এবং চীন এই দুইটি দেশ হচ্ছে গিয়ে আপনার জাতিসংঘে মূলত মিয়ানমারকে সাপোর্ট করে আসছে। তো বাংলাদেশ ডেফিনেটলি এখানে মিয়ানমারের রূপে চীনের একটি বড় প্রভাব আছে। আমাদের একটি ট্রাইপ্যাট্রিয়েট একটা অ্যারেঞ্জমেন্টও আছে যেটার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন আসলে সহযোগী দেশ হিসেবে কাজ করছে। এই নিয়ে 3 থেকে 4 বার হচ্ছে গিয়ে প্রত্যাবাসনের চেষ্টা করা হলেও সেটা আসলে শেষ পর্যন্ত কখনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ফ্যাক্টরের কারণে আসলে প্রস্তাব বা ওই প্রত্যাবাসন পাইলট প্রকল্পটি আসলে আগায়নি। সো চীনকে দিয়ে মূলত এবং এই মুহূর্তে মিয়ানমারের যে একটা ভলাটাইল সিচুয়েশন চলছে,
মানে কোনোভাবে ওই শুধুমাত্র ক্যাপিটাল বাদে আই রিয়েলি ডু হ্যাভ ডাউট দ্যাট অন্যান্য অঞ্চলে মিয়ানমারের সরকারের আসলে কতটুকু নিয়ন্ত্রণ আছে। আমরা জানি রাখাইন স্টেটে অলরেডি আরাকান আর্মি 80% জায়গা দখল করে বসে আছে। আমাদের সীমান্ত ঘেঁষে নন স্টেট অ্যাক্টর যারা আসলে সরকারি না এরকম বাহিনী আজ পাহারা দিচ্ছে। ইনফ্যাক্ট আজকেও আমাদের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যেই বাণিজ্য হয় সেই বাণিজ্যের কমিশন এখন আরাকান আর্মিরা চাচ্ছে। সো ফলে এই পুরো বিষয়গুলো মূলত হচ্ছে গিয়ে আপনার চীনকে জানানো হবে যে সিচুয়েশন আসলে কতটা ভলাটাইল হচ্ছে এই পার্টিকুলার নন স্টেট অ্যাক্টর এবং চীনের সেনাবাহিনী মিয়ানমারের সেনাবাহিনী প্রপারলি হচ্ছে এগুলো ডিল করতে না পারার কারণে। তো সেই জিনিসগুলো উঠে আসবে এবং বাংলাদেশ চাবে যে এইরকম পরিস্থিতিতে এটাতে যাতেই চীন আসলে একটি প্রোঅ্যাক্টিভ রোল আসলে প্লে করে, একটা ভূমিকা নেয়, যাতে এই সমস্যার একটা টেকসই সমাধান হতে পারে। এবং যদি প্রয়োজন পড়ে, যদি মিয়ানমার ইস্যুটি হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলে যদি ওঠে, তাহলে চীন যাতে এটাতে আসলে বাধা না দেয়। কারণ আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিলে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে 5টি দেশের মূলত ভেটো পাওয়ার বা বাধা দেওয়ার ক্ষমতা আছে। এখন পর্যন্ত রাশিয়া এবং চীন এই দুটি দেশই মূলত কোনো একটি দেশ বাধা দিলেই ওই প্রস্তাব বাতিল। তো রাশিয়া এবং চীন মিয়ানমারের হয়ে ক্রমাগত জিনিসটা বাধা দিয়ে আসছে। সো চীনকে যদি বাংলাদেশ এই ক্ষেত্রে রাজি করাতে পারে, এরপর রাশিয়াকে পারলে হয়তো অদূর ভবিষ্যতে সিকিউরিটি কাউন্সিলে মিয়ানমার ইস্যুতে হচ্ছে গিয়ে জাতিসংঘ একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশে অনেকগুলো প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে কি আলোচনা হবে আর কি ধরনের আলোচনা হতে পারে? আচ্ছা, আপনি জানেন বিগত সরকারের আমলে চীনের সাথে আমাদের অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং চীনের ঋণ পাওয়া আসলে সহজ ওয়েস্টের ঋণের থেকে। ওয়েস্টের ঋণের যেমন হচ্ছে কি আপনার নানা ধরনের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ইস্যু থাকে। আপনার যেই টাকা তারা দিচ্ছে সে অনুযায়ী কতটুকু কাজ হচ্ছে, কাজের প্রগ্রেস কি, সেগুলো দেখে দেখে তারা হচ্ছে গিয়ে টাকা আসলে ছাড় করে। কিন্তু চীনের অর্থের ক্ষেত্রে বা চীনের ঋণের ক্ষেত্রে এই যে মেকানিজম বা এই ঝামেলাগুলা এগুলা কিন্তু আসলে খুব একটা থাকে না আর কি। তো ফলে চীনের ঋণ পাওয়া সহজ। তো যে কারণে চীনের আমাদের অনেকগুলো প্রকল্প আসলে চলমান আছে আর কি। কিন্তু ওই 5 আগস্টের পরে প্রকল্পগুলো, কিছু প্রকল্প আসলে স্লো হয়ে গেছে, কিছু প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গেছে। তো সেই বড় বড় প্রকল্পগুলোকে হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া বা ওগুলোকে স্পিড আপ করার বিষয় বাংলাদেশের থেকে বলা হবে। সাথে আপনার চীনের যে ঋণের যে সুদ আসলে আমরা দিয়ে থাকি সেটি অত্যন্ত বেশি। কোনো ক্ষেত্রে 2%, কোনো ক্ষেত্রে 2%-এর উপরে এটা ক্যালকুলেশন করলে আসলে ঋণের সুদের হার পড়ে যায়। যত উন্নয়ন অংশীদার আছে বিশ্বে, ওয়ার্ল্ড ব্যাংক বলি, এডিবি বলি বা আইডিএফ বলি, এদের আসলে যে ঋণের সুদের হার সেটা কখনোই আসলে 0.5 বা 0.75-এর উপরে যায় না। সেই ক্ষেত্রে 2% করে হচ্ছে গিয়ে যদি সুদের হার আমার দিতে হয়, এটা আমাদের ইকোনমির জন্য একটা খুব বড় বার্ডেন বা একটা বড় বোঝা হয়ে দাঁড়ায়। অন্যান্য উন্নয়ন সহযোগীরা যখন 0.5 বা 0.75% ঋণের সুদ নিচ্ছে, চীনের ঋণে আমাদেরকে 0.5% কমিটমেন্ট ফি দিতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা খুব বড় বার্ডেন। এই কমিটমেন্ট ফির 0.5% দেওয়ার পরে গিয়ে আবার 2% হচ্ছে গিয়ে আমাদের আসলে সুদ পরিশোধ করতে হয়। সো এই কমিটমেন্ট ফিটা বাংলাদেশ বাদ চাইবে, আর ঋণের সুদের হাত একটা যৌক্তিক পর্যায়ে নামায় আনার জন্য বাংলাদেশের থেকে আসলে অনুরোধ করা হবে। তাসনিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।